আমরা দেখেছি 5 আগস্টের পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে একটা ধর্মকে নিয়ে রাজনীতি করার একটা বাংলাদেশে একটা ধর্ম ব্যবহার করে রাজনীতি পরিচালনা করার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। আমরা জুলাই অভ্যুত্থান এমন একটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়েছে যেখানে আর কখনোই রাজনৈতিক দমন পীড়ন হবে না। রাজনৈতিকভাবে যে ভিন্নমতকে প্রশ্নবিদ্ধ করা, ভিন্নমত হলেই তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া, এমন একটা বর্বরক একটা কালচার আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি। যে আমরা সেই সময় মানে 2024 সালের যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান আমরা বলছি, সেই অভ্যুত্থানে আমাদের একটি কমন এজেন্ডা ছিল। সেই এজেন্ডা ছিল যে দীর্ঘদিন ধরে যে স্বৈরশাসন শেখ হাসিনার সরকার কায়েম করেছিল, স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে। সেই পতন নিশ্চিত হওয়ার পরেই কিন্তু আমরা এই যে প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও কিন্তু একসময় আন্দোলনের নেতৃত্ব ধরে রাখতে পারে নাই। সেই আন্দোলনের নেতৃত্ব আসলে চলে গিয়েছিল সাধারণ জনগণের হাতে। সেই জনগণ কিন্তু কোনো প্ল্যাটফর্মের নির্দেশের অপেক্ষায় তারা করেননি। সুতরাং সেই জনগণ যারাই অভ্যুত্থান সংগঠিত করেছেন এবং যারাই অভ্যুত্থানকে সফল করেছেন, তারা কিন্তু অভ্যুত্থান শেষ করে ঘরে চলে গিয়েছেন। আমন্ত্রণ দর্শক, আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। আমাদের এই আয়োজনে আমরা সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করি। যারা রাজনীতি নিয়ে কথা বলেন, যারা রাজনীতির সঙ্গে সম্পর্ক রাখেন, সরাসরি জড়িত, তাদেরকে আমরা এই আয়োজনের অতিথি হিসেবে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন কাজী জিয়াউদ্দিন বাসিত, সহসভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল, এবং একে একে আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে আমাদের বাকি অতিথিরা এসে যুক্ত হবেন। ঢাকা শহরে ট্রাফিক নিয়ে নতুন করে বলার কিছু নেই। যখন তারা যুক্ত হবেন তাদের কাছ থেকেও জানবো কেমন গেল তাদের পুরোটা দিন, রাজনীতি অঙ্গনে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে আজকে আলোচনার বিষয় নতুন বাংলাদেশে আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে জুলাই বিপ্লব, প্রত্যাশা এবং প্রাপ্তি। কাজী জিয়াউদ্দিন বাসিত, আপনি একজন তরুণ রাজনীতিবিদ, আপনি রাজনীতির সঙ্গে জড়িত, আপনার একটি দল আছে, আপনি দল করেন, আপনি রাজনীতি এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে এত দূর পর্যন্ত এসেছেন। আপনার চোখে জুলাইয়ের প্রত্যাশা এবং প্রাপ্তির সম্পর্কটা কেমন, কতদূর এগুলো এবং কতখানি আমরা পেলাম জুলাই থেকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমার সহালোচকবৃন্দ আসছে, ওনারা আসলে ধন্যবাদ পাবে। আর আমার সামনে আপনার নিউজ 24-এর সামনে বসে যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। জুলাইয়ের প্রাপ্তি, প্রত্যাশা এবং আগামীর বাংলাদেশ। আপনি দেখেন, আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে দীর্ঘ আন্দোলন সংগ্রামী ছিলাম। 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম আমরা করেছি। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে গুম হয়েছে আমাদের নেতাকর্মী, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, কারো অন্তরীণ থেকে তাদের মেধার বিলোপ ঘটেছে। এরকম অসংখ্য নেতাকর্মী, আমরা নিজেরাও গুম হয়েছি, কারো অন্তরীণ ছিলাম, অসংখ্য নেতাকর্মী নির্যাতিত হয়েছে। তবুও কখনো আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাইনি, কখনো আমরা ফ্যাসিস্ট সরকারের সাথে লিয়াজো মেনটেন করিনি। এবং আমরা ছাত্রদল বিভিন্ন সময় রাজনৈতিক কার্যক্রমের প্রেক্ষিতে আমরা নিজস্ব উদ্যোগে অনেক কিছু করেছি। এবং আমরা যখন, বিশেষ করে আমি যখন বলবো যে আমি জুলাই আন্দোলন ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত কারো অন্তরীণ ছিলাম, অ্যাটলিস্ট 9 মান্থস মোর আমি কারো অন্তরীণ ছিলাম, এবং বের হয়ে আমি জুলাই আন্দোলন যোগদান করেছি। দেখুন, জুলাই আন্দোলনটা শুরু হয়েছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রিফ্লেকশনটা তো পরে এসেছে, আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছে। সাধারণ মানুষ কিন্তু দীর্ঘদিন বিএনপি প্রমাণ করেছে যে এই সরকার যদি ফ্যাসিস্ট শেখ হাসিনা থাকে তাহলে একজন সন্তানের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। এবং এই দেশের চলাফেরার স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা, বেসিক যে নিডস আছে সেই নিডসগুলো কিন্তু খর্ব করা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা করেছে। তার মর্মে সাধারণ মানুষের মাঝে 3টা ভোটারবিহীন নির্বাচন করেছে। এর পরবর্তী তাদের রাজত্ব কায়েম করেছে, যেই রাজত্বের মাধ্যমে শুধু তাদের কথাই চলতো। তারাই আওয়ামী লীগ মনে করতো শুধু এই বাংলাদেশে আওয়ামী লীগ স্টেট, আর কেউ না। আওয়ামী লীগ না করলে আর অন্য সবাই ভিনগ্রহের প্রাণী হিসেবে ধরা হতো এবং তাদেরকে মানসিক নির্যাতন করত, শারীরিক নির্যাতন করত এবং মানবিক জীবন যাপনে বাধ্য করত। এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শেখ হাসিনা যে ফ্যাসিজম কায়েম করেছে, সেই ফ্যাসিজমের বিরুদ্ধে, এবং আমাদের মহাসচিব স্যার প্রথম সে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেছেন অনেক বছর আগে। তো সুতরাং এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম কিন্তু মানুষের মনে একটু টুকি মেরেছে। পরে 16 জুলাই বিশেষ করে এটা আমি মনে করবো, আমার দৃষ্টিকোণ থেকে, আবু সাইদ যখন বীরত্ব গাথা 2 হাত প্রসারিত করে গুলির সম্মুখে দাঁড়িয়ে ছিলেন, তখন যখন গুলিবিদ্ধ হয়েছে সারা বাংলাদেশের মানুষ কিন্তু তখন এই হত্যাকারীর প্রতিশোধ নেওয়ার জন্য এই সরকারের বিরুদ্ধে, সরকারের নির্দেশে কিভাবে একজন সাধারণ শিক্ষার্থীকে গুলি করে, এভাবে সেদিন 16 জুলাই শহীদ ওয়াসিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সে কিন্তু চট্টগ্রামে, সে কিন্তু ছাত্রদলের একজন নেতা ছিল চট্টগ্রাম কলেজের। এইভাবে আরও অনেকজন, 6 জন শহীদ হয়েছে। এর প্রেক্ষিতে সারা বাংলাদেশের আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন কিন্তু একক কেউ নেতৃত্ব প্রদান করেনি। বৈষম্য বিরোধী আন্দোলন একটা কোটা সংস্কার আন্দোলন ছিল, সেটা থেকে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান করেছে, যেটা 17 বছরের আন্দোলন সংগ্রামের রিফ্লেকশন। এই যে আন্দোলন হয়েছে
সরকার পতন হয়েছে, শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। শেখ হাসিনাকে কিন্তু সেখান বাংলাদেশ থেকে আসলে আমাদের প্রাপ্তিটা কি? হ্যাঁ, আমি সেই কথায় প্রাপ্তি দেখুন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন সংগ্রাম হয়েছে, আমরা আবার আমাদের সংগঠন গোছাতে চলে গেছি। কারণ দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করছি, ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি, এখন আমরা সংগ্রাম করছি দেশ গঠনের নিমিত্তে। এবং আমাদের সাথে অনেকগুলো ছাত্র সংগঠন ছিল এবং অনেকগুলো নতুন নবগঠিত ছাত্র সংগঠন আছে, এরা এসে রাজনৈতিক দল করেছে। পরবর্তীতে আপনি দেখেন 5 আগস্টের পরে কিন্তু রাষ্ট্রীয় একটা ক্রাইসিস এসেছে, আপনি মনে আছে কিনা, বন্যা, যে বন্যা এবারও এসেছে। আপনি তখন দেখেছেন আজকে পর্যন্ত যে একটা নতুন দল, তারা কি বলতে পারবে ওই বন্যার কত টাকা উঠেছে, কোনো হিসাব দিয়েছে? আমরা দেখেছি যে তারা কিন্তু বড় বড় প্রোগ্রাম করছে, এই তোর উৎস কোথায়? এবং তাদের অনেকগুলো নেতা উন্মাদের মতো বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিটাকে শিষ্টাচার বহির্ভূত কলঙ্কিত করার জন্য এই ধরনের নব্য রাজনীতিবিদ, যাদেরকে আমরা রাজনীতিবিদ মনে করছি না, আমরা মনে করছি যে এরা বাংলাদেশের রাজনীতি কলুষিত করতে আসছে। রাজনীতির ন্যূনতম সৌজন্যবোধ থাকে, সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছে। এক একজনের বক্তব্য এক এক রকম। এবং আমি মনে করি ওই দলটা, তাদের যারা এখন বর্তমান বিভিন্ন নেতৃত্বে আছে, সে কিন্তু উপদেষ্টা ছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করা তার দায়িত্ব ছিল না, তার কাজ ছিল তার পড়াশোনার টেবিলে চলে যাওয়া। ঠিক আছে, রাজনৈতিক দল এটা গণতান্ত্রিক রাষ্ট্র করেছে, কিন্তু করার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো আপনি দেখেছেন যে গত 18 মাসে ইন্টারিম গভর্নমেন্টের আমলে তারা কিভাবে শোষণ করেছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে ওনার একটা বক্তব্যতে বলেছিলেন যে একজন উপদেষ্টার সাথে কথা হয়েছে, যে উনি জানতে চেয়েছেন যে আপনারা 18 বছর কিভাবে পরিচালনা। তখন ওই উপদেষ্টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন গত 18 বছরে আমাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয়নি এবং আমাদেরকে চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে, গুপ্ত মানুষজন যারা নিজেদের পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের সাথে মিলেমিশে ছিল, তাদেরকে কিন্তু ওই সময় রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং আপনি আজকে সবচেয়ে মানে আমি অবাক হলাম, আমি আস্তে আস্তে দেখলাম যে ফারুকী, ওই যে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, সে আপনি দেখেছেন নিয়োগ বাণিজ্য করেছে। আমরা যতটুকু জানি, আমি আস্তে আস্তে একটা নিউজ পড়তেছিলাম নিউজ পোর্টালে, যে দেখলাম যে সে একজনকে চাকরি দিবে বলে তার মন্ত্রণালয়ে সে প্রায় 9 থেকে 18 লক্ষ টাকা করে নিয়েছে। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, এই প্রত্যাশা। ওনাকে কেন আনা হয়েছে? যারা শেখ মুজিবুর রহমানের মুভি বানিয়ে সেখানে মায়ের ভূমিকা পালন করেছে, সে রচয়িতা, তাকে কেন আনা হয়েছে? না, সেই প্রসঙ্গটা হয় বাদ দিলাম, সেটা আসলে সংস্কৃতি অঙ্গনের বিষয়, কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার হলো কিনা, প্রাপ্তিকে ব্যাঘাত ঘটিয়েছে। জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের যেই আমাদের প্রত্যাশা আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, ওই 18 মাসে এই রাষ্ট্রকে আমরা যেভাবে গঠন করতে চেয়েছি, সেইটা থেকে আমরা বিচ্যুত হয়েছি এই ধরনের লোকজনের কারণে। এই যে উপদেষ্টা পরিষদ, কাজী জিয়াউদ্দিন বাসিত, আপনি কি মনে করেন এই যে 18 মাসের যে হিসেব বা 18 মাসে কি হয়েছে বাংলাদেশে, কারা নিজেদের দায়িত্ব কিভাবে পালন করেছে অথবা দায়িত্বের অপব্যবহার করেছে, সেই জায়গাটাতে কি সরকার এখন মনোযোগী, সেইগুলো খুঁজে দেখবার চেষ্টা করছে? হ্যাঁ, আমরা বারবারই জানিয়েছি 18 মাসে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল তাদের এগেইনস্টে অনেক করাপশন আছে, অনেকের পিএস 400 কোটি টাকা। আমরা এখানে একটু আপনাকে বলে রাখি, আমরা শুনতে পাই যে সেই 18 মাসের তথ্য উপাত্ত কখনোই নাকি বের হবে না, কারণ সবগুলো দলই সেখানে জড়িত ছিল, এমনকি বিএনপিও সেখানে জড়িত ছিল। সেই সময়ের সুফল সবাই ভাগ বাটোয়ারা করে বিলচিল করে খেয়েছে, এরকম একটা প্রসঙ্গ। আপনি একটা পয়েন্ট আউট করেছেন, সেটা অবশ্যই আমি আপনাকে ক্লিয়ার করে দিই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওই সময় 18 মাসের সময় আমরা কিন্তু সংগঠন নিয়ে ব্যস্ত ছিলাম। আমাদেরকে বরং এই 18 মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনকে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে সবচেয়ে বেশি বিতর্কিত করার অপচেষ্টা করেছে। এবং আমরা দেখেছি 5 আগস্টের পরবর্তী সময় রাজনৈতিকভাবে একটা ধর্মকে নিয়ে রাজনীতি করার একটা বাংলাদেশে একটা ধর্ম ব্যবহার করে রাজনীতি পরিচালনা করার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। এবং আমরা দেখেছি নির্বাচনের সময় জান্নাতের টিকিট বিক্রি করে। এখন আমি দেখতেছি যে সেখানে সেই দলের এমপিরা হোটেলে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে, তাও একজন তার মেয়ের নাতনির বয়সী মেয়ের সাথে। আপনারা দেখেছেন আজকে সারাদিন সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে এবং সবচেয়ে আলোচিত ঘটনা আজকের দিনে যে সাতক্ষীরা 4 আসনের গাজী নজরুল নামের যে সংসদ সদস্য আছে জামাত নির্বাচিত, সেই লোকটা যে নির্বাচনের আগে বলেছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করতে আসছি, আমাদেরকে দাঁড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাবেন, সে একটা মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছে। কেন? একজন পার্লামেন্ট মেম্বারের সাথে সবসময় আমরা জানি যে তার একজন গানম্যান থাকে, তার একজন বডিগার্ড থাকে। কোথায় ছিল তারা এক সময় আমাদের ছাত্র শিবির অনেক নেতাকর্মী সাথে লিখেছে এই আইডি তৈরি। যখন একটার পর একটা ফুটেজ আসছে, যখন একটার পর একটা ফুটেজ দিয়ে প্রমাণ করা হচ্ছে যে আসলে এই অঘটনটা ঘটিয়েছে, এরাই কি বাংলাদেশের ধর্মের ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করবে? আমার লজ্জা লাগতেছে। এই গণঅভ্যুত্থানের একজন নারী নেত্রী আছে, ডাক্তার মাহমুদা মিতু, ডাক্তার মাহমুদা মিতু, সে
সে বক্তব্য রেখেছে যদি বাংলাদেশ সুন্দর করতে হয়, যদি সৎ নেতৃত্ব চায়, সেই সৎ নেতৃত্ব একদম জামাত ইসলামী ছাড়া আর কেউ নাই। সেটার রিফ্লেকশনটা আজকে আমরা গাজী নজরুলকে দেখেছি, কি সৎ যে তার নাতনির বয়সে, মেয়ের বয়সে এবং তাদের হাত ক্ষমা প্রার্থনা করছে একজন পার্লামেন্ট মেম্বার। এটা তো একটা দেশ, পার্লামেন্টার আইন প্রণেতা হয় এবং একটা দেশের সর্বোচ্চ জনগণের মধ্যে তারা থাকে। এই জায়গাটার মধ্যে সে একজন ক্ষমা প্রার্থনা করতেছে, আবার বলতেছে আমার বউ, আবার আরেকজনকে দিয়ে সবসময় কি করে জানেন, হিজাব পরে আপনার স্টেটমেন্ট দেওয়া আছে। এখন ওই মেয়ে কি ওই মেয়ে না অন্য মেয়ে, এটা তো আমাদেরকে বিবেকে দেখতে হবে। এই বিষয়ে আমরা আরো কথা বলবো। কাজী জিয়াউদ্দিন বাসিত, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, একটা বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। নতুন বাংলাদেশ দেখছেন দর্শক, আগেই বলে রেখেছি আজকে আমাদের আলোচনার বিষয় জুলাই বিপ্লব, প্রত্যাশা এবং প্রাপ্তি। আমাদের সঙ্গে আমাদের বাকি অতিথিরা এসে যোগ দিয়েছেন। আমাদের সঙ্গে আছেন, শুরু থেকেই ছিলেন কাজী জিয়াউদ্দিন বাসিত, এর পরপর যুক্ত হয়েছেন নাজমুল হাসান, সভাপতি ছাত্র অধিকার পরিষদ, আছেন তারপরেই মাহির শাহরিয়ার রেজা, সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আমন্ত্রণ আপনাদের সবাইকে, যেটি নিয়ে আসলে আজকে কথা বলছিলাম যে জুলাই বিপ্লব, প্রত্যাশা, প্রাপ্তি। নাজমুল হাসান, আপনার কাছে আসতে চাই। জুলাই, তারপর 18 মাস, এরপর নির্বাচন, তারপর নতুন সরকার, কেমন অভ্যুত্থান হলো? সেই অভ্যুত্থান থেকে আমাদের প্রাপ্তি কি, প্রত্যাশা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে, যারা আমাদেরকে দেখছেন শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা জুলাই আগস্ট ছাত্রনায়ক গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে যারা এই কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি যারা ফেসিস্ট শেখ হাসিনার পতন ঘটাতে যারা গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা চিরতরে দুই চোখ হারিয়েছেন, সেই সকল বীরদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। আমরা জুলাই অভ্যুত্থান এমন একটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়েছে যেখানে আর কখনোই রাজনৈতিক দমন-পীড়ন হবে না। রাজনৈতিকভাবে যে ভিন্নমতকে প্রশ্নবিদ্ধ করা, ভিন্নমত হলেই তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া, এমন একটা বর্বর একটা কালচার আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি। আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি যে একজন দৈত্য দানব শেখ হাসিনা বাংলাদেশে নাই। যেই শেখ হাসিনা হাজার অধিক মানুষকে গুম করেছে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোপাট করেছে, নির্বাচন নামে প্রহসন করেছে, দামি নির্বাচন হয়েছে, সেখানে সেই এক বন্দোবস্তের জায়গা থেকে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি যেখানে আর সেই প্রেক্ষাপটটা নাই। এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তবে আমাদের প্রত্যাশা যেই জায়গায় ছিল যে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। আমি নেপালের একটা কনফারেন্সে গিয়েছিলাম বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে। সেখানে গিয়ে শুনলাম তারা আবু সাইদের বুক চিতে লড়াই করার যে দৃশ্য তাদেরকে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের অভ্যুত্থানকে দেখে যারা নেপালে অভ্যুত্থান হলো, সেইখানে জাঞ্জিরা কিন্তু একটা রাষ্ট্র ক্ষমতায় চলে আসছে। অথচ আমরা দেখতে পেয়েছি যে একটা ঐতিহাসিক প্ল্যাটফর্ম বা পবিত্র ব্যানার হিসাবে আমি অ্যাড্রেস করতে চাই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্যে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে এদেশের আপামর জনতা। কিন্তু 71 পরবর্তী দেখা যায় 72-এর সংবিধান বা 72-এর সময় এসে আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ সেই মুক্তিযুদ্ধে কুক্ষিত করেছে। একইভাবে 24-এ গণ অভ্যুত্থানকে কিছু নেতৃত্ব, কিছু একটা গোষ্ঠী, একটা বাক্সবন্দী গোষ্ঠী যারা এই অভ্যুত্থানকে কুক্ষিত করার কারণে আমাদের যে কাঙ্ক্ষিত যাওয়ার কথা ছিল সেই প্রত্যাশার জায়গায় আমরা পূরণ করতে পারি নাই। নেপালের কথা বললেন তো নাজমুল হাসান, একটু বলে রাখি, নেপালেই কিন্তু এই গণ অভ্যুত্থানের পর যে সরকার প্রতিষ্ঠা করেছে সেই সরকারের এগেইনস্টে কিন্তু এখন আসলে আন্দোলন চলছে। সেই সরকার পতনের জন্যই কিন্তু এখন আন্দোলন চলছে। এই যে তরুণ নেতৃত্ব, সেটা টেকে না কেন? না, স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশা পূরণের যে বাধা আসলেই জনগণ তার কথা বলবে। কথা বলা মানে কি সরকার উৎখাত হয়ে যাওয়া না। আমাদের কিছুদিন আগে আমাদের শিক্ষার্থীরা কিন্তু এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, সরকারের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছে। তার মানে কিন্তু সরকারকে ফেলে দেওয়ার মতো প্রশ্ন পরিবেশ আসে নাই। আমি যেমনটা বলেছিলাম, আমাদের অভ্যুত্থানের যে ফসলটা আসার কথা, যে কাঙ্ক্ষিত মাত্রা আসার কথা, সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারিনি আমাদের নেতৃত্বের ব্যক্তিগত স্বার্থের কারণে। এবং আরেকটা বিষয় হচ্ছে যেই জুলাই একটা ঐক্যবোধের প্রতীক ছিল, প্রত্যেকটি রাজনৈতিক দল মত পথের মানুষকে একত্রিত করেছে। সেইখানে কিন্তু যে ক্রেডিটবাজি করার কারণে কিছু গ্রুপ নিজেরাই সব অভ্যুত্থান করেছে, নিজেরাই সব কিছু করেছে, বিপ্লবের পর নতুন বিপ্লবী সাজা। এই কারণে কিন্তু অভ্যুত্থানকারী নেতৃবৃন্দের মধ্যে একটা বৈপরীত্যতা তৈরি হয়েছে, বিভাজন তৈরি হয়েছে, যা এখন আমরা কাঙ্ক্ষিত মাত্রা পৌঁছাতে পারিনি। তবে এখন আমি যেটা মনে করি যে আমাদের এখন সময় এসেছে, অনেক দিন পর একটা নির্বাচিত সরকার আসছে যেখানে মানুষ তার প্রত্যেক ভোটের মধ্যে দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসিয়েছে। সেই জায়গাতে আমরা যেই জুলাইয়ের যে ম্যান্ডেট ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার একটা গুরুদায়িত্ব বর্তমান সরকার আছে। তবে আমি ব্যক্তিগতভাবে হতাশ একটা জায়গাতে, মাত্র 2 বছর হয়েছে জুলাই, সেই জুলাইকে কেন্দ্র করে যেভাবে কথা বলা দরকার, যেভাবে তুলে ধরা দরকার, বর্তমান সরকারের ক্ষমতা আসার পর আমার দৃষ্টিতে মনে হয় জুলাই অনেকটা ফিকে হয়ে গেছে। আপনার পয়েন্ট আমরা নিলাম, কিন্তু জুলাই যে নেতৃত্বের আমরা দেখেছি, পরে দেখলাম সেই নেতৃত্বের জায়গায় আসলে নানা রকম প্রশ্ন তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আসলে মানুষ ভরসা আর করতে পারে কিনা?
তরুণ নেতৃত্ব যারা দিয়ে এই পর্যন্ত এলেন তাদের বিরুদ্ধেও অনেক কথা, অনেক প্রশ্ন, প্রমাণ সহ অভিযোগ এলো। আবার যেটা আপনি বললেন কুক্ষিগত করার যে রাজনীতি, সেই জায়গাটা তো এলো। তাহলে আস্থার সংকট তৈরি হয় কিনা? দেখুন, কিছু নেতৃত্ব থাকবে, একটা অভ্যুত্থান বিশাল বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেখানে আপনি আজকের এই টেবিলে যারা তরুণ নেতৃত্ব আছে, আজকে বাসেদ ভাই আছে, তার বিরুদ্ধে কোনো কথা আসছে, উনি আছে তার বিরুদ্ধে কথা আসছে, বা ছাত্র অধিকার পরিষদের পক্ষে কোনো কথা আসছে। কিছু মুষ্টিবদ্ধ স্বার্থপর লোক থাকে যারা প্যাট্রোনাইজ করে আন্দোলনকে তাদের ব্যক্তিগত কাজে লাগাতে চায়। আমি মনে করি দেশের মানুষ কিন্তু শিক্ষার্থীদের ক্ষমতার কাছাকাছি তো তারাই। জুলাই বলতে তো আমরা তাদেরকেই বুঝি। জুলাই মাস্টারমাইন্ড কাউকে বলে দিলি যে মাস্টারমাইন্ড হয়ে যাবে এরকম না। বিশ্ববাসীর সামনে বলা হয়েছে মাস্টারমাইন্ড কারা। এখানে অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে আপনি কিন্তু নাজমুল হাসান বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়েছে মাস্টারমাইন্ড। এটা হচ্ছে আপনি কাউকে স্পেশালি তুলে ধরা। আপনি যাকে মাস্টারমাইন্ড বলছেন তার বিগত 8-10 বছর বা 1 বছর লড়াই সংগ্রামের একটা ছবি ভিডিও দেখান, তাদের নাই। এটা একটা স্পেসিফিকই তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য অন্যদেরকে ছোট করা, বা এই আন্দোলনে যে একটা ইউনাইটেড একটা অবস্থা ছিল, আমরা তো সবাই এক ছিলাম। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল শেখ হাসিনার পতন, কিন্তু শেখ হাসিনার পতন হওয়ার পর থেকে আজকে বাসেদ ভাই মাস্টারমাইন্ড, মাহফুজ আলম মাস্টারমাইন্ড, সব যে মাস্টারমাইন্ড করে কিন্তু আমাদের বিভাজন করা হয়েছে, যার মধ্য দিয়েই কিন্তু আমরা কাঙ্ক্ষিত বাস্তবায়ন করা, সংস্কার করা। আজকে আমরা এতগুলো মানুষের প্রাণ দিয়েছি শুধু কি ক্ষমতার পরিবর্তনের জন্য, চেয়ার পরিবর্তনের জন্য? শেখ হাসিনা হটিয়ে আমরা ইউনুসকে বসালাম, পরবর্তীতে আজকে বর্তমান সরকার, শুধুমাত্র তো আমরা চেয়ার পরিবর্তনের জন্য না, আমাদের যে কাঙ্ক্ষিত পরিবর্তন দরকার সেই পরিবর্তন বাধা ছিল এই মাস্টারমাইন্ডরা। এই মাস্টারমাইন্ড বলেই যারা শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, ত্যাগ করছে, শহীদ হয়েছে, তাদেরকে বিভাজিত করা হলো, যার মধ্যে দিয়ে আমরা আলটিমেটলি কাঙ্ক্ষিত রাস্তায় পৌঁছতে পারিনি। তবে আমি বিশ্বাস করি শুধু এই গুটিকয়েক মানুষকে দিয়েই যে তাদের বিরুদ্ধে যে প্রশ্ন, অবৈধ আয়, দুর্নীতি, যেটাই আসুক না কেন, বিশাল বড় একটা গোষ্ঠী আছে যারা এই দেশকে ভালোবাসে, দেশপ্রেমিক জনতা, তারা যতদিন পর্যন্ত বাংলাদেশে আছে, তো এই দেশের মানুষ, ছাত্র সমাজের প্রতি তাদের দায় দায়িত্ব এবং বিশ্বাস থাকবে। মাহিশারের রেজা, যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, প্রাপ্তি নেতৃত্ব নিয়ে তো আমরা কথা বললাম, আমরা জুলাইয়ের কথা বললাম, তারপরে নেতৃত্বের কথা আমরা বললাম। আমরা দেখলাম যে নতুন যেই দলই আসলে বাংলাদেশে আসতে চায়, বা যারাই রাজনীতির ভিন্ন পন্থায় বড় দলগুলোকে ছাড়া আসতে চায়, অথবা বড় দলও যদি বলি, এক ধরনের সবার একটা টেন্ডেন্সি থাকে কিছু একটাকে জনগণের সামনে তুলে ধরা। ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন তাদের এক ধরনের কথা বলা বা তাদের একটা সেল করার বিষয় থাকে। এই যে দেশের মধ্যে নানা রকম দল মত নির্বিশেষে মানুষ রাজনীতি করছে, বাংলাদেশের এখন যে অবস্থা 24-এর পর, রাজনৈতিক পরিবর্তন আসলে ঘটলো কিনা? একদিক থেকে ধর্মভিত্তিক রাজনীতির একটা চর্চা আমরা দেখছি, আরেক দিক থেকে জুলাইয়ের একটা চর্চা দেখছি। বর্তমানে যে সরকার আছে সেই সরকারকে নানা রকমভাবে টালমাটাল অবস্থায় ফেলে দেওয়ার হুমকি প্রতিদিনই আসছে। বলা হচ্ছে আবার অভ্যুত্থান হবে, আবার বিপ্লব হবে, লন্ডনে চলে যেতে হবে সরকারকে। এই অবস্থায় আসলে বাংলাদেশ তাহলে কি বার্তা পায়? আচ্ছা, ধন্যবাদ যারা শুনছেন নিউজ 24-এর মাধ্যমে, এবং যারা আলোচক হিসেবে আছে সবাইকে ধন্যবাদ জানাই। যেটি বলা হচ্ছে যে জুলাইয়ের যে প্রাপ্তি এবং তখন এবং এখন যে বিষয়টি, যেটি দেখেন যে আমরা সেই সময় মানে 2024 সালের যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান আমরা বলছি, সেই অভ্যুত্থানে আমাদের একটি কমন এজেন্ডা ছিল। সেই এজেন্ডা ছিল যে দীর্ঘদিন ধরে যে স্বৈরশাসন শেখ হাসিনার সরকার কায়েম করেছিল, স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে। সেই পতন নিশ্চিত হওয়ার পরেই কিন্তু আমরা এই যে প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও কিন্তু একসময় আন্দোলনের নেতৃত্ব ধরে রাখতে পারে নাই। সেই আন্দোলনের নেতৃত্ব আসলে চলে গিয়েছিল সাধারণ জনগণের হাতে। সেই জনগণ কিন্তু কোনো প্ল্যাটফর্মের নির্দেশের অপেক্ষায় তারা করেননি। সুতরাং সেই জনগণ যারাই অভ্যুত্থান সংগঠিত করেছেন এবং যারাই অভ্যুত্থানকে সফল করেছেন, তারা কিন্তু অভ্যুত্থান শেষ করে ঘরে চলে গিয়েছেন। এবং যারা শেষ পর্যন্ত থেকেছেন তাদের ভেতর থেকে এই যে কথা উঠছে তারা মাস্টার মাইন্ড হয়েছেন, অথবা তারা এই ভাগ বাটোরায় যুক্ত হয়েছেন, তারা নিজেদের আখের গুছিয়েছেন, তাদের ঘিরেই কিন্তু আজকের এই আলোচনাটা, জুলাই কেন্দ্রিক যে আলোচনা, সেই আলোচনা কিন্তু মানে ঘুরপাক খাচ্ছে। কিন্তু যেই অভ্যুত্থানের যারা মূল নায়ক, যে সাধারণ জনগণ, যে ছাত্র জনতা, তাদের কিন্তু আসলে আমরা এই আলোচনার বাইরে রাখছি। যেটি কথা হচ্ছে যে আপনি ধরেন যে তরুণ নেতৃত্বের যে কথাটি এসছে, তরুণ নেতৃত্ব আমরা দেখেছি তারা এক ধরনের নয়া বন্দোবস্তের রাজনীতির কথা বলেছেন। কিন্তু সেই নয়া বন্দোবস্তটা আসলে কি? তারা নয়া বন্দোবস্ত বলে যেই ধরনের রাজনীতি আসলে দেশের জনগণের সামনে তুলে ধরেছেন, সেই রাজনীতিকে আসলে পুরনো যে ধারার যে রাজনীতির কথা বলা হচ্ছিল, সেই রাজনীতি থেকে কি ভিন্ন কিছু? সেই রাজনীতি থেকে তো আসলে আমরা ভিন্ন কিছু দেখতে পাই নাই। তারা হচ্ছে নির্বাচনে জয়লাভের জন্য এমন একটি শক্তির সঙ্গে তারা আতাত করেছেন, যে শক্তি বাংলাদেশের অভ্যুত্থানের বিরোধিতা করেছে। বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধে তারা গণহত্যার সাথে জড়িত ছিল। শক্তির সঙ্গে সব দল সম্পৃক্ত ছিল, সবাই রাজনীতি করেছে, কালে কালে এখানে এসেছিল, সেই জায়গাটা বাদ রেখে বলি। জি, কথা বলছি যে মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, যে
সব দলই পুরনো সব দলই যে আসলে তাদের সঙ্গে আঘাত করেছে সেটিও তো মানুষের এক ধরনের তাদেরতে অনাস্থার জায়গা থাকতে পারে। সেই জায়গাটাকে নিয়েও কিন্তু নতুন দল যে দলটি তৈরি হয়েছিল, তাহলে নতুন 2025 বন্দোবস্ত কোথায় হলো? সেই নতুন বন্দোবস্তের যে কথা আপনি বলছেন, আপনি বললেন যে ডানপন্থী রাজনীতির কথা। আমরা দেখলাম যে এনসিপি নামক যে দলটি গঠিত হলো 2025 সালের ফেব্রুয়ারি মাসে, তারা বললেন তারা এক ধরনের মধ্যমপন্থী রাজনীতি করবেন। কিন্তু সেই মধ্যমপন্থী রাজনীতির নামে আমরা দেখলাম যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়ে তারা এক ধরনের তাদের নেতারা, তাদের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশে এক ধরনের মব কালচারে তারা এক ধরনের প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ মদত তারা দিয়েছেন। আমরা দেখেছি গাজীপুরে এনসিপি নেতারা কি ধরনের বক্তব্য দিয়েছেন, আমরা দেখেছি যখন ডেইলি স্টার প্রথম আলোতে হামলা হয়েছে সেই সময় তারা কি ধরনের ভূমিকা নিয়েছেন। সুতরাং নতুন বন্দোবস্তের কথা বলে আসলে তারা পুরনো যেই আওয়ামী লীগের রেখে যাওয়া যে লুটপাটের রাজনীতি, সেই তারা লুটপাটের রাজনীতির আসলে পুনরাবৃত্তি করেছেন। এবং আমরা দেখেছি যেই মানুষগুলো এই জায়গাতে আসলে এই যে নেতৃত্বের কথা যেটা আপনি বললেন, এইখানে আপনি তদন্ত চান কিনা যে আসলে তারা কিভাবে এই নায়ক হয়ে উঠলেন, রাজনীতির এই পথচলায় তাদের কি কি ভুল রয়েছে, তদন্ত দাবি করেন কিনা, জানতে চান কিনা যে এই নেতৃত্বের আড়ালে কোনো অপকর্ম লুকিয়ে আছে কিনা? দেখুন, আমরা যখন জুলাই গণ অভ্যুত্থান সফল হলো, তার পরবর্তীতে আমরা দেখেছি আমাদের শিক্ষার্থী বন্ধুরা দেওয়ালে লিখেছে যে প্রত্যেক যে সরকারি কর্মকর্তা রয়েছেন তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে হবে। যারা অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব নিয়েছিলেন তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণের সামনে যে তারা প্রতি মাস অন্তর অন্তর তাদের আয় ব্যয়ের হিসাব তারা প্রকাশ করবেন। কিন্তু আমরা কিন্তু সেটি দেখিনি, তারা সেই আয় ব্যয়ের হিসাব প্রকাশ করেনি। ছাত্রদের ভেতর থেকে যারা উপদেষ্টা হিসেবে গিয়েছেন, আমরা শুনেছি তারা কোটি কোটি দুর্নীতির সঙ্গে, কমিশন বাণিজ্যের সঙ্গে তারা জড়িত ছিলেন, সেগুলো সংবাদ মাধ্যমে এসেছে। কিন্তু সেটি নিয়ে কিন্তু কোনো ধরনের যে কোনো তদন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের তদন্ত, সেই তদন্ত কিন্তু হয়নি। দুঃখজনক হলো যে বর্তমান যে সরকার, যারা এই যে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন, তারাও কিন্তু সেই যে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই জনগণের আকাঙ্ক্ষার কিন্তু তারা প্রতিফলন তারা ঘটাতে পারেন নাই। এই সরকারের ভেতরে আমলেও কিন্তু পূর্ববর্তী যেই মানে লুটপাট দুর্নীতির যে চিত্র দেখা গিয়েছে, তারা সেগুলো নিয়ে কিন্তু তারা আলাপ আলোচনা করেননি। আরেকটি বিষয় যেটি বলি, সংসদে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতৃত্ব তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রেকর্ড সংখ্যক দুর্নীতি হয়েছে। তাহলে যদি রেকর্ড সংখ্যক দুর্নীতি হয়ে থাকে, সেই দুর্নীতির তদন্ত কেন বিএনপি সরকার করছে না, এবং সেই দুর্নীতির তদন্তের শ্বেতপত্র কেন জনগণের সামনে তুলে ধরা হচ্ছে না? আজকে জুলাই যে ঐক্যের কথা বলা হচ্ছে, জুলাইয়ের ঐক্য বলে আসলে কিছু ছিল কিনা আমরা এটা আসলে নিয়ে সন্দিহান। আমরা একটি কমন এজেন্ডার আন্দোলন করেছি, সেই এজেন্ডা সফল হয়েছে, এবং আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজ নিজ বা ছাত্র সংগঠনে আমরা যদি বলি, আমাদের প্রত্যেকের দেশ পরিচালনায়, সমাজ গঠনের ক্ষেত্রে আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। সুতরাং আমরা সেই নিজস্ব দৃষ্টিভঙ্গিরই আমরা প্রতিফলন চাইব। কিন্তু সেই দৃষ্টিভঙ্গি যদি দেশ এবং জনগণের কল্যাণের জন্য না হয়ে জনগণের জন্য ক্ষতিকর হয়ে ওঠে, তখন সেটিকে প্রতিহত করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব বলে আমরা মনে করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কাজী জিয়াউদ্দিন বাসিত। এই যে আলোচনার মোড়ে যেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, তরুণ নেতৃত্বের জায়গা থেকে মানুষ আসলে ভরসাটা তাহলে কিভাবে করবে নতুন জায়গাতে, যখন আমরা দেশে দেশে একই রকম দেখছি? বর্তমানে ভারতে ককরোচ পার্টির যে আন্দোলন চলছে, আমরা দেখতে পাচ্ছি নেপালেরটা কথা আমরা বললাম, এর আগে শ্রীলঙ্কার আমরা আন্দোলন দেখেছি, বাংলাদেশের গেল। এই যে খুব অল্প সময়ের মধ্যে তরুণ নেতৃত্বের একটা উত্থান পুরো এশিয়া জুড়ে হচ্ছে, এই জায়গাটাতে আসলে আমাদের আরেকটু অ্যাসেসমেন্ট করার জায়গা আছে কিনা? কোথাও কি আমাদের ভুল হচ্ছে? তরুণ নেতৃত্ব যেখানেই আমরা সিদ্ধান্ত নেবার জায়গা যাচ্ছি, তারপরেই আসলে 1-2 বছর পরেই একটা ভুলের হিড়িক আমাদের কাছে পড়ছে। এই জায়গা থেকে আপনাদের কি মনে হয় আরও একটু অ্যাসেসমেন্ট করার দরকার কিনা? দেখুন, আমার সহালোচকরা অনেকগুলো কথাই বলেছে। আমি আপনার কথাটা আগে আনসার দিয়ে তারপর সহালোচকের কথা আনসার দেব। তরুণ নেতৃত্বটা তো যারা নেতৃত্ব গ্রহণ করে, আপনি নেতৃত্ব কয়েক ধরনের হতে পারে, কয়েকটা ক্যাটাগরির হতে পারে। আপনি নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি একজন তরুণকে দিয়ে দেওয়া হয়, তো স্বভাবতইভাবে তার ট্রান্সপারেন্সি বা তার নিজেকে সেলফ কন্ট্রোলের যে বিষয়গুলো থাকে, সেটা যদি সৎ না হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সে কখনোই নিজেকে কন্ট্রোল করতে পারবে না। কারণ রাষ্ট্রের দায়িত্ব পাওয়া মানে কিন্তু বিশাল কিছু, এবং নিজেকে লাগামহীন অর্থবিত্ত করে ফেলার একটা সুযোগ তৈরি হয়। তো সেই ক্ষেত্রে একজন সেই সঠিক যে নেতৃত্বই বাছাই করতে হবে, যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এসেছে, যারা দীর্ঘদিন রাজনৈতিক চর্চাটা করে এসেছে। হুট করে যদি কেউ নেতৃত্বে চলে আসে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বই চলে আসে, তাহলে কিন্তু তাদের দ্বারা করাপশন নিশ্চিত ঘটবে। আর এই কারণেই গত ইন্টারিম গভর্নমেন্টে তরুণ নেতৃত্বের সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে, কারণ তারা তো কখনো রাজনৈতিক চর্চাটা করেনি। তারা বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে এসে তার পরবর্তীতে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, যারা আমরা
আমরা ছাত্রদল বা ছাত্রদিগের বা অন্য ছাত্র আমরা কিন্তু আমাদের সংগঠনের কাছেই ফিরে গেছি। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাষ্ট্রের সিনিয়ররা আছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা রাষ্ট্রের স্টেক আছে তারা অন্যান্য সিদ্ধান্ত নেবে, দোজ উইল বি গিভ লিডারশিপ। বাট তারা তরুণ নেতৃত্ব কী করে, তারা সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার থেকে নেতৃত্বে এসেছে এবং আমাদের তরুণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করেছে এবং তাদের ফাইন্যান্সিয়াল উৎস। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই। আমরা দেখেছি গত রমজানে ওমরা করার হিড়িক পড়েছে, যারা তরুণ নেতৃত্ব হিসাবে ছাত্রছাত্রীরা গণ অভ্যুত্থানকে ক্যাশ করে এই ওমরা হজ এর আগে কই করেনি তো, আমরা তো দেখিনি এর আগে করেছে কিনা। আর আমি যদি বলি যে এটা কিভাবে হয়, এই যে একটা লোক দেখানো ধর্মের চর্চা এবং ডানপন্থী রাজনীতির যেই আবির্ভাব ঘটবে বলে ধর্মীয় রাজনীতি, কোনটা ধর্মীয় রাজনীতি কোনটা ডানপন্থীরা সেটাকে আমাদের বিবেচনা করতে হবে। ধর্মকে নিয়ে বিক্রি করে রাজনীতি করবে এবং এই রাজনীতি করে বাংলাদেশকে কলুষিত করবে, এই সুযোগ কিন্তু বাংলাদেশের জনগণ কাউকে দেয়নি। এবং আপনি দেখেন আমার সমালোচক একটা কথা বলেছে, আমি চলে যাই মাস্টার মাইন্ডের কথা, আপনার আনসারটা আমি দিয়েছি। মাস্টার মাইন্ড যে হিসাবটা বলেছে, মাস্টার মাইন্ড তো রাস্তায় যে খালাম্মা আমাকে পানি দিয়েছিল, যে চাচা রিক্সাওয়ালা চাচা আমাকে সেভ করেছিল, দে আর দ্য মাস্টার মাইন্ড। এখানে একজন ইন্টেনশনালি কাউকে প্রেজেন্ট করে দিয়েছে। এখন তো বর্তমান সরকার চাইলে একজনকে উঠিয়ে নিয়ে বলবে এই ছিল মাস্টার মাইন্ড। সরকার যেটা বলে সেটা তো অনেক সময় ইন্টারন্যাশনাল সেটা শুনে তো কেউ হুইমসিক্যাল ডিসিশন নিতে পারে না। ইন্টারিম গভর্নমেন্টের চিফ এই অ্যাডভাইজার এটা করতে পারে না। উনি সকলকে দেওয়া উচিত ছিল যে সবাই মাস্টার মাইন্ড ছিল, আমি ওদেরকে সাথে নিয়ে আসি, তাহলে জিনিসটা সুন্দর হতো। উনি ওটা করেনি। আমার বলেছিল যে সমালোচক যে আমরা বর্তমান সরকারও জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। আমি আমার সমালোচকের জ্ঞাতার্থে বলতে চাই, জনতুষ্টি এবং জন আকাঙ্ক্ষা দুইটা ডিফারেন্ট জিনিস। জন আকাঙ্ক্ষা আমাদের সকল সার্বিক বিষয়, রাষ্ট্রের সকল কিছু। জনতুষ্টি জনগণের কল্যাণ। বর্তমান সরকার যেদিন থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে তার পরদিন থেকে ধরে ইশতেহারে যে জনতুষ্টির কথা বলা আছে, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে মানে সাধারণ মানুষের কল্যাণের জন্য নিহিত যে কার্যক্রমগুলো করবে বলেছে সেই জনতুষ্টিমূলক কার্যক্রমে এগিয়ে যাচ্ছে। আর জন আকাঙ্ক্ষার বেলা সরকার সংসদ অতিরিক্ত অধিবেশন দিয়েছে, অতিরিক্ত সময় নিয়েছে কিসের জন্য? জন আকাঙ্ক্ষা। যেমন আপনার জুলাই সনদ রাষ্ট্রের যে রাষ্ট্রযন্ত্রকে একটা অব্যবস্থাপনার মাধ্যমে বিধ্বস্ত করে ফেলে রেখেছিল, যেখানে অর্থনীতি বিধ্বস্ত হয়েছে, শিক্ষা ব্যবস্থা বিধ্বস্ত হয়েছে, যেখানে মানুষের মৌলিক চাহিদা বিধ্বস্ত হয়েছে। এই একটা বিধ্বস্ত জায়গা থেকে সরকার ঘুরে দাঁড়ানোর জন্য তো আরেকটু সময় লাগবে, তখনই তো জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কি হয়নি সেটা আমরা নির্ধারণ করতে পারবো। সুতরাং সরকার সময় নিচ্ছে, জনতুষ্টিমূলক কাজ করে যাচ্ছে, সাথে সাথে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য স্টেপগুলো গ্রহণ করছে। আমরা কোনোভাবে হতাশ নই এবং আমরা যে জুলাইয়ের প্রাপ্তি এবং প্রত্যাশা, আমরা তো বলেছি যে আমাদের এই ছাত্র সংগঠন আমরা যারা ছিলাম আমরা চলে গিয়েছি আমাদের সংগঠনের কাজে, আর যারা রাষ্ট্র পরিচালনা দেয় তারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে যে তরুণ নেতৃত্ব উইক, এবং তারা কখনো রাজনৈতিক চর্চা ছিল না বলেই তাদের আজকে লাগামহীন কথাবার্তা এখানে বক্তব্য দিতে কোনো একটা ভালো কথা নাই। আপনাকে আর একটা কথা বলি, মিডিয়াতে অনেক সময় উল্টা পাল্টা বক্তব্য দিলে সে একটু ভিউজ বেশি হয়, এটা আমি দেখি। তারা কিন্তু এটাকে এখন ক্যাশ করার চেষ্টা করছে, সে পরিচিত হবে। আরেকটা কথা বলি, বিখ্যাত এবং জনপ্রিয় দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওই দলের সবাই বিখ্যাত হতে পারে কিন্তু জনপ্রিয় না, এটাও আমাদেরকে ভাবতে হবে। ধন্যবাদ আপনাকে কাজী জিয়াউদ্দিন বাসিন। আমরা একটা বিরতিতে যেতে চাই, বিরতির পর আবারও আলোচনায় ফিরছি। সোশ্যাল মিডিয়াতে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, চাইলে প্রশ্ন রাখতে পারেন। বিরতি থেকে ফিরে এসে আবারও আলোচনায়। আরও একবার আমন্ত্রণ দর্শক, আপনারা নতুন বাংলাদেশ দেখছেন। আলোচনার যেই পর্যায়ে ছিলাম, মাহের শাহরিয়ার রেজা, বাংলাদেশের রাজনীতি এবং বর্তমান অবস্থা নিয়ে আমরা কথা বলছিলাম। ধর্মভিত্তিক রাজনীতি যারা করে, সৎ লোকের সুশাসন প্রতিষ্ঠা যারা করতে চায়, তাদেরকেই দেখি চাকরির প্রলোভন দেখিয়ে অপ্রাপ্তবয়স্ক নারীর সঙ্গে অপ্রীতিকর অবস্থায় যখন পাওয়া যায়, একটি দেশের রাজনীতির ভাবমূর্তি তখন কোথায় গিয়ে দাঁড়ায়? আচ্ছা, ধন্যবাদ। যেটি আপনি যে প্রসঙ্গের অবতারণা করলেন, আমরা গতকাল দেখেছি যখন এই বিষয়টি সামনে এসেছে তখন সেই যে রাজনৈতিক দল এবং তার যেই অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমরা দেখেছি তারা কিভাবে সেটিকে অস্বীকার করে একটি ভিত্তিহীন ভিডিও হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমরা পরবর্তীতে দেখেছি যিনি যার বিরুদ্ধে এই অভিযোগটি এসে বা যার যে ভিডিও চিত্র নিয়ে যে আলোচনাটি হচ্ছে, তিনি যখন এটি স্বীকার করেছেন তখনও কিন্তু আমরা নানাভাবে এটিকে অস্বীকার করবার প্রবণতা আমরা দেখেছি। এবং যেই রাজনৈতিক দলের নেতার এই বিষয়টি সামনে এসেছে, তাদের কিন্তু এই ঘটনাগুলো আসলে তাদের জন্য নতুন নয়। আপনার মনে থাকার কথা, যখন নির্বাচন করানো হচ্ছে তখন ঠিক সেই সময় সেই দলের প্রধান তিনি হচ্ছে এক্স হ্যান্ডেলে, যেটি আগে টুইটার হিসেবে চলতো, সেই এক্স হ্যান্ডেলে নারীদের, কর্মজীবী নারীদের নিয়ে একটি ঘৃণ্য মন্তব্য তিনি করেছিলেন। এবং তিনি পরবর্তীতে বলেছিলেন যে তার যে অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টটি নাকি হ্যাক হয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা গিয়েছে সেই অ্যাকাউন্ট আসলে হ্যাক হয় না। তিনি
এটি সঠিকভাবেই দিয়েছেন এবং দলের যিনি মহাসচিব ছিলেন তিনিও কিন্তু এটি নিশ্চিত করেছেন। তার আগে যদি আমরা যাই, যখন দেখা যাবে যে ডাকসু নিয়ে সেই রাজনৈতিক দলের নেতার একজন ঘৃণ্য মন্তব্য রয়েছে, এবং শুধুমাত্র নয়, এই রাজনৈতিক দল বা এই ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, তাদের নেতারা কিন্তু হামেশাই আমাদের যেই নারীরা রয়েছেন, যারা বিশেষ করে যারা কর্মজীবী নারী রয়েছেন বা যারা শিক্ষার্থী রয়েছেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা অন্যান্য জায়গায় যারা পড়ুয়া, তাদের নিয়ে কিন্তু নানা ধরনের বিরূপ মন্তব্য তারা করে থাকেন। এবং আমরা দেখেছি যে আমাদের যেই সমাজের যে আমরা বলি যে প্রগতির যেই ধারায় আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই যে রাজনৈতিক গোষ্ঠীটি যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, আমরা বলি যে ধর্ম মানুষের একটি আবেগের জায়গা, ধর্ম মানুষের কাছে একটি সম্মানের বিষয়, সেটি নিয়ে যারা রাজনীতি করেন, সেটি নিয়ে যারা ব্যবসা করেন, তারা মূলত আসলে জনগণের সঙ্গে প্রতারণা করছেন এবং জনগণ আসলে তাদেরকে প্রতারক হিসেবেই মনে করে বলে আমরা বিশ্বাস করি। জি, একই রকম প্রশ্ন নাজমুল হাসান আপনার কাছেও রাখবো। সাধারণ মানুষ তো আসলে দেখেন বেহেশতের টিকিট বিক্রি হবে এই আশায় আসলে বহু মানুষ ভোটও দিয়ে এসেছেন তাদেরকে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো যারা আছে তারা মানুষকে হৃদয়কে ছুঁতে পারে খুব সহজেই, কারণ সৃষ্টিকর্তার সাথে এক ধরনের সম্পর্কের কথা তারা বলে থাকেন। এই জায়গাতে আসলে এই সেন্সিটিভ বিষয়টা নিয়ে সাধারণ মানুষের যেই রাজনীতি করার প্রবণতা, সাধারণ মানুষের কাছে যে রাজনীতি করার প্রবণতা, এইখানে আসলে আপনি এই পুরো বিষয়টাকে কিভাবে দেখুন, ধর্মীয় বিষয় এবং ধর্মকে কেন্দ্র করে রাজনীতি দুটো আলাদা বিষয়। আমরা যে বর্তমান সময় যেটা দেখছি, ধর্মকে আলটিমেটলি একটা ব্যবসায়িক হাতিয়ার হিসেবে নেওয়া, মানুষকে এখান থেকে তাদেরকে মানুষকে বিভ্রান্ত করার একটা হাতিয়ার হিসাবে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বিগত সময় আমরা দেখতে পেয়েছি যে ছাত্র শিবিরের যে একজন কেন্দ্রীয় নেতা ছিলেন জিসান, যিনি একটি নারীকে দর্শন করলেন, দর্শনের অভিযোগ আসলেন, তারপর থেকে একটা ঘুমের নাটক করা হলো। আমি ভেবেছি আমার পার্শ্ববর্তী একটা উপজেলা, আমার বাড়ি মেঘনা, তার বাড়ি দাউদকান্দি, আমি ভাবছি যে আমি একটা পোস্ট দিব যে বর্তমান সভা নির্বাচিত সরকার আসার পর শেখ হাসিনা আবার চরিত্র ফিরে আসলে কীভাবে ঘুমের শিকার হলো। ঘটনা ঘটছে দর্শন, সেটাকে ঘুমে কনভার্ট করে মানুষকে যে বিভ্রান্তি করা, এটাও কি ধর্ম কিন্তু ব্যবহার করা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের। আজকে আমরা যেটা দেখলাম যে ইতিমধ্যে বলেছে যে একজন এমপি সাংসদ তিনি একজন 16 বছরের একটা নারীর সাথে একটা ঘরে ছিলেন, পরবর্তীতে তিনি একটা আরেকটা ভিডিও দেখলাম তিনি মাপ চাচ্ছেন যে বাবা আমাকে মাফ করে দেওয়ার কখনোই করবো না। এই যে মুখে মুখে তারা ধর্ম চর্চা করছে, মানুষকে জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে, এই জামাত ইসলামী করলেই তারা জান্নাতে যাবে, অন্য কোনো দল করলে তারা জাহান্নামে যাবে। আমাদের অনেক মানুষ সহজ সরল, অনেক মানুষ কৃষক, তাদেরকে বিভ্রান্ত করার একটা প্রয়াস আমি মনে খুবই জঘন্য একটা কাজ। আমরা হয়তো ধর্মভিত্তিক রাজনীতি করি না, কিন্তু আমাদের দ্বারা, আমাদের কোনো সংগঠন দ্বারা এরকম অপপ্রয়াস করা হচ্ছে না। আমি মনে করি আজকে থেকে জামাত ইসলামের দলের মধ্যে ইসলাম শব্দটা বাদ দেওয়া উচিত। তারা নারীদের সাথে ধরা পড়ার পর তারা আবার বলে তার তার বৈবাহিক পরিচয় দিচ্ছে, ধরা পড়ার আগে কিন্তু তার পরিচয় দিচ্ছে না। একইভাবে আমরা গতকালকে দেখতে পেলাম জামাত শিবিরের প্রত্যেক নেতাকর্মী সেই ভিডিওটাকে তারা জায়েজ করতেই পারে। তাদের একজন অ্যাক্টিভিস্ট ছিলেন সোলাইমান নামে একজন, সে বলতেন যে জিসান যখন এই দর্শনের সাথে সম্পৃক্ত ছিলেন তখন তিনি বলেছেন আমাদের আল্লাহ মাফ করুক, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা অনেক সময় যদি কারো নারীকে কারো বউকে পছন্দ হতো তখন সেই বউকে নিয়ে আসতেন। মানে তাদের বিষয়টাকে বাস্তবায়ন করতে, এটা রিলেটেবল করার জন্য তারা নবীজিকেও ছাড় দিচ্ছে না। তারা এটা আবার কোন ধর্ম? এটা কোনো ধর্মের মধ্যেই চলে না, এটা ছলছাতুরি করা। তারা একদিকে বলছে তারা শরিয়া ভিত্তিক আইন চায়, আবার আমেরিকার রাষ্ট্রদূতদের সাথে বলতেছে আমরা শরিয়া আইন চাই না। এই যে দ্বিমুখিতা, এই যে জনগণের সাথে সাংঘর্ষিক আচরণ করে, এটা আশা করি জনগণ প্রকাশ্যে দেখছে, আগামীতেও তাদেরকে আরও ছুঁড়ে ফেলবে, তাদের কথা আর মানুষ বিভ্রান্ত হবে না। তাদের যে চরিত্র, যেই চরিত্র উন্মোচিত হয়েছে, এটা আমি মনে করি জাতির জন্য একটা ভালো একটা বিষয়। ইতিমধ্যে অনেক মানুষ বিভ্রান্ত ছিল জামাতের বিভিন্ন বিষয়ের কারণে, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন বিষয়ের কারণে। সেই বিষয়গুলো এখন যেহেতু প্রকাশ্যে আসছে, তাদের থেকে মানুষ মুখ ফিরে নিয়ে আসবে। জি, ধন্যবাদ আপনাকে। কাজী জিয়াউদ্দিন বাসাত, আপনার দুই আলোচক খুব গুরুত্বপূর্ণ দুইটি পয়েন্ট আমাকে দিয়েছেন। ওনারা বললেন, মাহির বললেন এক্স স্যান্ডেলের কথা, আর সেই সাথে গুমের কথা বললেন নাজমুল হাসান। যখনই কোনো কাণ্ড ঘটে তারপরেই আমরা দেখি সেটাকে লুকানোর জন্য নানা রকম বিষয়ে এবং নানা রকম সোশ্যাল মিডিয়া বলি, এখন তো টেকনোলজির সময়, টেকনোলজিক্যালি নানা রকমভাবে সেটাকে তারা ধামাচাপা দেবার চেষ্টা করে। আপনি কি মনে করেন সরকারের টেকনোলজিক্যালি এই জায়গাটাতে আরও একটু সচেতন হওয়া দরকার? নানা রকম বট আইডি, একাধিক আইডি দিয়ে মানুষকে হেনস্থা করা হয়, মানুষের আইডি ব্লক করা হয়, কেউ ভিন্ন মতের কথা বললেই তাদেরকে রিপোর্ট করে তাদের আইডি ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়। ভিন্ন মত তো থাকবে, অর্থাৎ নিজেরা যখন কোনো দোষ হবে বা নিজেদের কোনো অসুবিধার জায়গাটা তো আসলে তারা লুকাতে চায়। একই সাথে এই টেকনোলজিক্যালি এক ধরনের অ্যাটাক করার একটা মেন্টালিটি আছে কিনা, সেই জায়গায় সরকার আরও কিছু কাজ করতে পারে কিনা। আজকেও যদি দেখলাম যে এক ধরনের আলাপ আলোচনা এসেছে
তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, একটু আপনার দিক থেকে শুনতে চাবো। হ্যাঁ, আমি ওই কথায় যাচ্ছি, সরকারের সচেতনতা বা সরকার কী কী স্টেপ নেবে সেই বিষয়গুলো। কিন্তু আমার এর আগে একটা কথা বলতে চাই, জামাত ইসলামী কিন্তু বাংলাদেশের রাজনীতিতে 1971 সালে একটা আলোচনায় ছিল, তাও একটা নেগেটিভ আলোচনায়, যে স্বাধীনতা বিরোধী ছিল। তারপরে আমাদের মা বোনদেরকে যখন ইজ্জত ছিনিয়ে নিত পাকিস্তানি হানাদার বাহিনী, তারা সহযোগিতা করতো, তারা অনেক সময় ইজ্জতের উপর হানা দিত, যেটা রিফ্লেকশন আমরা এখন দেখছি। তাদের চর্চাগত রাজনৈতিক চর্চাই হচ্ছে এরকম মা বোনদেরকে হ্যায় প্রতিপন্ন করা এবং তাদেরকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা। এটি হচ্ছে জামাত ইসলামের রাজনৈতিক দর্শন বলে আমি মনে করি। ও নাজমুল বলেছে ইসলাম শব্দটাকে বাদ দিয়ে দিতে। আমি বলবো জামাতে মুনাফিকের দল দিলে আরও সুন্দর হবে আর কি। তাদের কার্যক্রম, মুনাফিকের যতগুলো চিহ্ন আছে সবগুলো চিহ্ন এটার মধ্যে বিরাজমান আছে। তো এখন পরবর্তী 71 পরবর্তী আলোচনা এরপরে মাঝখান দিয়ে সবার সাথে গিয়ে লিয়াজু করে থেকে রাজনীতি করার চেষ্টা করেছে, মিথ্যা প্র্যাকটিস করেছে। এখন এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপর আবার তারা আলোচনায় এসেছে। আলোচনা কীভাবে এসেছে? মিথ্যা প্রোপাগান্ডা তৈরির কারখানা হিসেবে সোশ্যাল মিডিয়াতে অন্য দলকে কিভাবে নিজেদের অবস্থান থেকে হ্যায় প্রতিপন্ন করা যায়, অন্য দলের রাজনীতি নষ্ট করা যায়। আগে তো একটা সময় আমরা শারীরিক নির্যাতনের ভয় পেতাম পুলিশের, এখন নিয়মিত ওরা সোশ্যাল মিডিয়াতে অ্যাটাক করে আমাদেরকে মানসিক নির্যাতনও করছে। একটা সময় ফ্যাসিস্টের সময় আমরা তো কারাগারে গেলে আমাদেরকে নির্মম নির্যাতন করতো, আর এরা কি করছে? সেই নির্যাতনের ওই যে একটা সময় তো হেলমেট বাহিনীর সাথে কতজন শিবির খুঁজে পাবেন, আমি এর আগে অনেক জায়গায় বলেছি। আমি জানি না যখন ছাত্রলীগের বিচার হবে, যখন ধরে নাম নেওয়া শুরু হবে, তখন কতজন হেলমেট বাহিনীর সাথে অন্তর্ভুক্ত হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, ছাত্রদলের উপর হামলা করেছে, ছাত্র অধিকার, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়নের উপর হামলা করেছে, এটার কিন্তু জো নাই। এখন আপনি যে কথাটা বলেছেন, তারা এরকম একটা বিশাল 5 আগস্টের পরে তো নির্বাচনের আগে তো 1 সপ্তাহ আগে তো ওরা জিতেই গেছে। সাধারণ মানুষ, আমরা এলাকায় ভোট চাইতে গেলে জামাত জিতেই গেছে, এরকম একটা মানে তৈরি করেছে, ভাইব তৈরি করেছে। তো মিথ্যা চর্চা করে এবং বট আইডির মাধ্যমে। এখন আপনি যে সরকারের যে স্টেপগুলো আপনি বলছেন, ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার বলেছে, আমাদের তথ্যমন্ত্রী একাধিকবার বলেছে, এই বট আইডিদেরকে অ্যাবলিশ করার জন্য যে নেসেসারি স্টেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলো সরকার নিবে, এবং এই ব্যাপারে সরকার আরও বেশি সচেতন হচ্ছে। কারণ আপনি যদি একটা পোস্ট করেন, আপনি আজকের ঘটনাটা, জামাত ইসলামীর যে নারী কেলেঙ্কারিটা, আচ্ছা জামাতের সবাই যদি হোটেলে ধরা খাওয়ার পরে তার দ্বিতীয় স্ত্রী হয়ে যায়, এটা একটা অবাক করা বিষয় আমার কাছে মনে হয়। এর আগেও জামাতের আরও কয়েকজন, পটুয়াখালীতে একজন লোক জামাতে ইসলামের নেতা, সে একজনের সাথে ধরা খেয়েছে, তখন তাকে দ্বিতীয় স্ত্রী বানিয়ে দিয়েছে। তাহলে তাদের সকল দ্বিতীয় স্ত্রী কি হোটেলেই থাকে? তারা কি মানুষের সামনে আনতে পারে না? এবার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার কাছে মনে হয় এই দলটা নিজেদেরকে ট্যাবু মনে করে। তারা নিজেদের থিঙ্কিং, নিজেদের কিছু সব নিজেদের মধ্যেই রাখে, অন্য কারোর সাথে শেয়ার করে না, এবং যখন প্রয়োজনে তখন সবচেয়ে বেশি ধ্বংসাত্মক হয়ে ওঠে। এই জামাতের এই কার্যক্রমগুলোতে বর্তমান বাংলাদেশের মানুষগুলো জেনে গেছে, কারণ তারা তো কখনো রাজনৈতিক আলোচনায় ছিল না। জুলাই আগস্টের পরে একটু রাজনৈতিক আলোচনা এসেছে তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন মানুষ জানতে পেরেছে যে এদের চরিত্র ভালো না, এরা চরিত্রহীন, এরা মুনাফিকি করে, এরা ভণ্ডামি করে, এরা মিথ্যা চর্চা করে, এরা মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিক্রি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিক্রি করে রাজনীতি করে। এই জিনিসগুলো মানুষ ইতিমধ্যে কিন্তু বুঝিয়ে গেছে। এটা কিন্তু ভালো হয়েছে, আগামীর রাজনীতিতে বাংলাদেশের মানুষ সচেতন মানুষ হয়ে গেছে যে না, এই দলটা তো যেটা দেখায় সেটা পুরোটাই বিপরীত। আপনি একটা পোস্ট দিয়ে দেখেন আজকের ঘটনা, আমি যেটা বলছিলাম, আপনাকে যদি বট আইডি দিয়ে শত কমেন্টস নেগেটিভ না দিয়েছে, তাহলে আমি মনে করবো যে আপনাকে হয়তো তারা সমীহ করেছে, তারা চাচ্ছে না আপনার এমন গালাগালি করবো, আপনি নিজের ইচ্ছে হবে যে আপনি এই বাংলাদেশের নাগরিক কিনা, আপনি কোনো অন্য গ্রহ থেকে আসছে কিনা। যেরকম ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদেরকে নির্যাতন করে মনে করতে অন্য গ্রহ থেকে আসছে, এখন এরা বট আইডি দিয়ে আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে মনে করাচ্ছে যে আমরা অন্য গ্রহ থেকে আসছি। সুতরাং সরকার এই ব্যাপারে শতভাগ সচেতন থাকবে, এবং আমরাও সকল পর্যায়ে চেষ্টা করব এই বট আইডিদেরকে নির্মূল করার জন্য আমাদের ট্যালেন্ট দিয়ে চেষ্টা করব যে এই বট আইডির বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করতে, এবং আমরা সেটা অলরেডি করছি এবং সেটা পজিটিভ ওয়েতে আগাচ্ছি। এবং আপনি দেখবেন যে এই আজকের ঘটনা থেকে সাধারণ মানুষের মধ্যে জানা হয়ে গেছে যে একজন পার্লামেন্টেরিয়ান যে কি একটা জঘন্য কাজ করতে পারে, সেটার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ দেখে গেছে। এবং আমার সহালোচক দুজনই সেটা খুব ন্যাক্কারজনকভাবে আলোচনা করেছে। এই বাংলাদেশ আমরা চাই না, আমরা চাই সুন্দর, সমৃদ্ধ, সাম্য, মানবিক, ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ, যেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই ধন্যবাদ। আর অনুষ্ঠানের শেষে দর্শকদেরকে বলতে চাই, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, নেতৃত্ব খোঁজার ক্ষেত্রে অর্থাৎ আপনার ভোটের ক্ষেত্রে সচেতন হন। সামনে স্থানীয় নির্বাচন, কাকে ভোট দেবেন সেটি বুঝে জেনে তারপর ভোট দিন। শুভকামনা সকলের জন্য, বিদায় নিচ্ছি আজ।